দর্শক, ঈদ মানেই চ্যানেল 24-এর পর্দায় ভিন্ন আয়োজন আর দেশ 24 মানেই ভিন্ন স্বাদ। এবারও তার ব্যতিক্রম থাকছে না। ভিন্ন আয়োজনকে আরো প্রাণবন্ত করতে আমরা চলে এসেছি যমুনা নদীর কোলঘেঁষা জেলা টাঙ্গাইলে। একটা মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছি, তাই না? প্রাণ প্রকৃতির মাঝে মিষ্টি গন্ধ তো পাবারই কথা। তার আগে কিন্তু আপনাকে জানতে হবে যে টাঙ্গাইলের চমচমও কিন্তু বিখ্যাত। তবে আমাদের এবারের ঈদ আয়োজন মিষ্টি ঘিরে নয়। তবে কি ঘিরে তাহলে? বলছি, তার আগে আমন্ত্রণ জানাচ্ছি বেক্সন ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স দেশ 24 ঈদ বিশেষ আয়োজনে। সাথে আছি আমি রওশনারা তানিয়া। আমি তানিম রহমান। শাড়িতে বাঙালি নারীর আসল সৌন্দর্যতা প্রকাশ পায়। বাহারি রং, নকশা আর তাঁতির সুনিপুণ হাতের ছোঁয়ায় এক একটি শাড়ি হয়ে ওঠে অপরূপ মানচিত্র। তাহলে তো এখন বলেই দেওয়া যাচ্ছে আমাদের আজকের ঈদ আয়োজন কি নিয়ে। হ্যাঁ দর্শক, আমরা এবারের ঈদ আয়োজন সাজিয়েছি জিআই পণ্য খ্যাত টাঙ্গাইল শাড়ি ঘিরে। আয়তনে ঢাকা বিভাগের বড় জেলা হিসেবে পরিচিত টাঙ্গাইল শহরের কোলাহল আর ইট পাথরের ফাঁক গলে পিচঢালা পথ মাড়িয়ে আমরা পৌঁছে যাই শাড়ির রাজধানী খ্যাত দেলদুয়ার উপজেলার পাটচাইলে। ব্যস্ত এক বাজার ঘিরে তাঁতের খুটখাট আওয়াজে কারিগরের সুনিপুণ হাতে গ্রামের প্রায় প্রতিটি ঘরেই তৈরি হয় ঐতিহ্যের টাঙ্গাইল শাড়ি। আচ্ছা, খটখট একটা শব্দ হচ্ছে, আপনি কি সেটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সেটার কিসের? তাঁতের। কিন্তু কথা হচ্ছে, আমরা যখন মার্কেট থেকে এই তাঁতের শাড়ি কিনি, আমরা তো তখন হচ্ছে এর পেছনের গল্পটা সাধারণত জানি না। কিন্তু কিভাবে আসলো, কিভাবে কি, আপনি কি সেই ইতিহাসটা জানেন? ইতিহাসটা আসলে ওইভাবে বলা যাচ্ছে না। বিষয়টা হচ্ছে যে যেভাবে শোনা গিয়েছে, বিভিন্ন মাধ্যমেও পাওয়া গিয়েছে। একটা সময় হয়েছে যে ভারতের মুর্শিদাবাদ থেকে বসাক সম্প্রদায়ের কিছু মানুষ রাজশাহী অঞ্চলে এসেছিল এই তাঁত শিল্পটার কাজ করতে। এরা পরবর্তীতে রাজশাহী অঞ্চল থেকে ভাগ হয়ে ঢাকার যে ধামরাই আছে সেখানে ছড়িয়ে যায়, আবার চৌহট্টা নামক একটা জায়গা আছে সেখানেও ছড়িয়ে যায়। কিন্তু ইতিহাসের কিছু জায়গায় পাওয়া গিয়েছে যে সেই ধামরাই থেকে কিছু অংশের মানুষ আবার ছড়িয়ে টাঙ্গাইলে আসে এবং টাঙ্গাইলের আবহাওয়া, টাঙ্গাইলের যে মাটি, এখানকার যে বাতাস, সব কিছু মিলিয়ে তারা দেখে যে এইখানে ভালো শাড়ি তৈরির একটি উপযুক্ত স্থান আছে। তখন স্থায়ীভাবে টাঙ্গাইল শাড়ি তৈরির কাজেরা এখানে শুরু করে। কিন্তু এই শাড়ি তৈরির পেছনে কিন্তু আসলে এই ইতিহাসটা খুবই ক্ষীণ মনে হয় যখন তাদের কাজগুলো দেখা হয়। আমাদের মনে হয় সেই কাজগুলো দেখা উচিত। মুর্শিদাবাদ থেকে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে আমাদের পূর্বপুরুষরা এসে ওইখানে শাড়ি উৎপাদন আরম্ভ করে। ওইখানকার আবহাওয়াটা শাড়ি বোনার উপযুক্ত মনে হয়নি আমাদের পূর্বপুরুষদের। তখন তারা এই ভালো নাতিশীতোষ্ণ আবহাওয়ার খোঁজে ঘুরতে ঘুরতে আপনার কিশোরগঞ্জ, ঢাকা, আপনার এই বলে মানিকগঞ্জ, ধামরাই, তারপরে এইখানে এসে আবাসন স্থাপন করে। আপনার এই আমাদের এলাকাটা পুরো নদী, এই এলাকাটা পুরো নদীর মধ্যে ছিল। এইখানে চর পড়ে, তখন এখানে আমাদের পূর্বপুরুষরা আবাসন স্থাপন করে কাপড় উৎপাদন আরম্ভ করে এবং তখন থেকেই এই শাড়িটার নাম হয় টাঙ্গাইলের তাঁতের শাড়ি বা টাঙ্গাইল শাড়ি। তারপরে আমরা আমাকে প্রজন্ম দিলাইলো, ওই আস্তে আস্তে মনে করেন বাড়লো তাঁতরা, ব্যবসা একটু ভালো ছিল। এখন মনে করেন যে ব্যবসা করে যাচ্ছে গা, আস্তে আস্তে কমে যেতেছে।
ইতিহাসের সেই বসাক সম্প্রদায়ের হাত ধরে গড়ে ওঠা তাঁতের পাণ্ডুলিপি ধরে আজও সুতার গাঁথনিতে তৈরি হচ্ছে এক একটি শাড়ি। যদিও জীবন জীবিকার তাগিদে হাত আর জাতপাতের ভেদাভেদ ভুলে অনেকে এখন ঝুঁকেছেন শাড়ি তৈরিতে। সংসারের পরিস্থিতি ভালো ছিল না, এই কারণে তাদের কাজ শিখছি। আমার এলাকায় কাজ শিখছি, শেখার পরে আশেপাশে ডুলুডি আছে, জালালি আছে, অন্য অন্য জায়গায় কাজ করতাম। পরে এই যে 1 বছর ধরে এই জায়গায় কাজ করতেছি। ছোটবেলায় তো এগুলো দেখে দেখে তো বড় হয়েছি আমরা, পত্রিক কাজ। তো লেখাপড়ার পাশাপাশি এগুলা বাবার সাথে কাজ করছি, বা বাবা স্কুল টিচার ছিল, সেও এগুলাই করছে, স্কুল পাশাপাশি এগুলো করছে। তো পরবর্তীকালে বাবা মারা গেছে, তখন তো আমাদের আর স্কুলের কোনো সংসার নাই, স্কুল থেকে কোনো কামাই নাই। লেখাপড়ার পরে আমি এগুলাই এই তাঁতের সাথেই যুক্ত আজকে প্রায় 20 বছর 25 বছর। আমরা এই টাঙ্গাইল তাঁতের আরও গল্প শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজনে। রঙিন সুতায় কারিগরের মনোযোগ বুনন আর নকশার গাঁথনিতে, যার কারণে বাঙালির নারীর কাছে টাঙ্গাইল শাড়ির কদর একটু অন্যরকমই। টাঙ্গাইল শাড়িতে আপনি যে কোনো সময় যখন চাবেন তখনই নতুনত্ব আনা সম্ভব, এবং টাঙ্গাইল শাড়িটা খুবই অল্প ওজনের হয়, যেটা নাকি মানুষ ব্যবহার করে খুব আরামদায়ক ফিল করে। সেই জন্যই এটার মানে আমাদের বাজারটা অনেক বড়। দেখুন ওই যে আমার পেশাটা যে রয়েছে, নাচাটা রয়েছে, ওটা মাটি থেকে 1-2 ইঞ্চি উপরে, ভালো করে খেয়াল করে দেখেন। ওটার কারণে সুতাটা সফট হয়ে আসছে, নরম হয়ে আসছে। তা না হলে তো সফট হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা যদি উপরে থাকতো তাহলে সুতা যেমন শুকনা কাপড়, কিরকম শুকনা কাপড় কিন্তু একটু খসখসা হয়, খসখসা হয় না, গায়ে লাগে, তাই না? ওটাই একই রকম। এই জিনিসটা টাঙ্গাইল শাড়ির নাম বা টাঙ্গাইল শাড়ির বৈশিষ্ট্য একটা কারণে। এই সুতাটা হলো পিওর 82 সুতা, ভালো। এখন মহাজনের যে ডিজাইন আইনার দেয় আলঙ্গে থেকে, ওইভাবে আমরা কাজ করি। একটা শাড়ি একদিনে হয়, আবার বেশি টাইমও লাগে। প্রযুক্তির কল্যাণে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, সেই ছোঁয়া ছুঁয়েছে টাঙ্গাইলের তাঁতকেও। কিন্তু হাতের তৈরির সাথে মেশিনের ভেদাভেদটা অনেক। দামে কম হলেও মানের বিবেচনায় কোণঠাসা ইতিহাস ঐতিহ্য। যন্ত্র দানব, যেটা পাওয়ারলুম বলে, যন্ত্র দানবের দাপটে এই আমাদের এই হ্যান্ডলুম, যেটা হস্তচালিত তাঁত, সনাতনী পদ্ধতিতে উৎপাদিত যে কাপড়, সেগুলো একদম ভিজতে চলে যাচ্ছে। আগে তো এই যে হাতে কাজ করতো, এখন তো মেশিনে তৈরি হয়, প্রোডাকশন বেশি হয়। কিন্তু আমাদের তো কম হয়। মনে করেন যে একটা শাড়ি বুনতে 3 দিন লাগে, আর তাদের মনে করেন একদিনে শাড়ি হতে 5-6 টাকা করে। মেশিনের শাড়িটা চাহিদা বেশি, কম পায়, ওইগুলো পাবলিক নেয়, আর আমাদের শাড়ি কিন্তু দাম বেশি। এখন যে সমস্ত শাড়ি তৈরি হইতেছে পাওয়ারলুমে বা চিত্তরঞ্জনে, ওগুলো তো পাবনাতে বা আরও দেশে হয়তো অন্য জায়গায় আছে। কিন্তু মূল্য বিষয় আপনি যে সমস্ত হাতে শাড়িগুলো, এগুলো টাঙ্গাইল ছাড়া আপনি অন্য কোথাও পাবেন না। একদিনে একটা আমার শাড়ি তৈরি করতে যে মজুরি লাগে, সেই শাড়িটা যদি আমি হ্যান্ডলুমে করতে যাই, সেই শাড়িতে আমার মজুরিটা অনেক বেশি পড়ে যায়, কস্টিং বেশি পড়ে যায়। সেই জন্য পাওয়ারলুমের শাড়িটা বর্তমানে হ্যান্ডলুমের শাড়ির পাশাপাশি কিছুটা এগিয়ে আছে। এটার মূল কারণটাই হচ্ছে মূল্য বৃদ্ধিটা পায় হচ্ছে মজুরি থেকে। সারাদিনের খুটখাট আওয়াজ আর তাঁতিদের কষ্টের ফল
যেন এই শোরুমটা জুড়েই। বাহারি রং আর নকশার টাঙ্গাইলের এই শাড়িগুলো দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও। দিন শেষের পরিশ্রমগুলো এক হয়ে জমা হয় শোরুমের তাকে, যেখান থেকে হাত বদলে ছড়িয়ে যায় দেশ দেশান্তরে। কিন্তু হাতের নিখুঁত ছোঁয়ায় গড়ে ওঠা শাড়িগুলোর দাম দরের ফারাক নিয়ে কিছুটা অস্বস্তিতে বিক্রেতারা। এগুলা এখন মনে করে বাজার খারাপ, সে একটাই সুতাও ঠিক মতন পাওয়া যায় না। আর যারা বোনায় কারিগরগুলো মজুরি বেশি, এখন সেভাবে প্রোডাকশন হইতেছে বেশি, বিক্রি নাই তো কাপড়। বর্তমানে 5-6 বছর ধরে করোনার পরে থেকে তাঁতের কোনো পরিস্থিতি খুব খারাপ যাইতেছে। আমাকে এলাকায় বহু তাঁত ছিল আগে, এখন বর্তমানে নাই। তাঁতের কাজ করে কি খাওয়া, খালি 2 বেলা খাওয়ার পয়সা জুড়ে। যেমন আমার বাচ্চা কাচ্চা যদি রাস্তায় আহেতে তাইলে তো চলতেছে না। তারপরেও আমার নিজেরই কাজ নাই এখন বর্তমানে, বুঝেন নাই। বাড়িতে আমাদের 17টা তাঁত ছিল, এখন এগুলা কোনোটাই নাই। মানে বিক্রি হয় না, শাড়ি বিক্রি করতে পারি না। প্লাস বিক্রি না হলে তো বোঝেন, বিক্রি না হলে তো টাকা থাকে না ঘরে, খাওয়া তো বসে থাকে না। আর একটা শ্রমিক দিয়ে কাজ করাইলে পারে, তারে তোমার মজুরি দিতেই হবে। তো আমি যদি না বিক্রি করি তারে আমি মজুরি দেবো কোথা থেকে? বহু বছরের ঐতিহ্য টিকিয়ে রাখতে এখনও নীরব সংগ্রাম করে যাচ্ছেন সবাই। সম্প্রতি ভৌগোলিক নিদর্শন পণ্য হিসেবে জিআই পণ্যের তালিকায় টাঙ্গাইল শাড়ির নাম নথিভুক্ত হয় বাণিজ্যের প্রসার নিয়ে আশাবাদী সবাই। আমাদের টাঙ্গাইল শাড়ি যেটা এখন আমাদের দেশের গণ্ডি পেরিয়ে সেটা বিদেশেও এখন রপ্তানি হচ্ছে, জিআই পণ্য পাওয়াতে এটা আমাদের জন্য আরও মানে অনেকটা সুবিধা হয়েছে, যেটা নাকি আমরা বিদেশের বাজারগুলোতে আমরা এটা এখন ভালো একটা মার্কেট পাবার আশা করতেছি। এই শাড়িটা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করছি, ওই বললাম সরকারি সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা থাকলে হয়তোবা কিছুটা ধরে রাখতে পারবো, পরবর্তী প্রজন্ম এটা নিয়ে কাজ করতে পারবে। আর যদি এখনই নিচ্ছিন্ন হয়ে যায়, পরবর্তী প্রজন্মতে এখানে আর আসবে না।